আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান ছাত্র জনতার। আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা হাসনাতের। দাবি আদায়ে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদের। সারা দেশে গ্রীষ্মের দাপট, আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস। খরতাপে রাঙামাটিতে শুকিয়েছে পাহাড়ি এলাকার ছড়া, পানি সংকটে ভোগান্তি চরমে। রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার, শরীরে জখম ও আঘাতের চিহ্ন। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের, দারোয়ান আটক। জ্বালানি সংকটে রপ্তানিমুখী শিল্প খাত, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমেছে উৎপাদন সক্ষমতা, দাবি উদ্যোক্তাদের। এলএনজি বাড়িয়ে আমদানি বাড়িয়ে সরবরাহের পরামর্শ। এবং বিমান ঘাঁটিতে হামলার জবাবে ভারতে পাকিস্তানের অভিযান, সামরিক স্থাপনার পাশাপাশি পাওয়ার গ্রিড অচলের দাবি ইসলামাবাদের। উত্তেজনা প্রশমনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছে আবারও উত্তাল রাজপথ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাতভর সেখানে অবস্থান করেন তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সহ 3 দফা দাবিতে সারা দেশে আজ গণজামায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবারও নির্ঘুম শাহবাগ, স্লোগানে মুখর চত্বর। সবার কণ্ঠে একটাই দাবি, গণহত্যাকারীদের থাকতে পারে না কোনো রাজনৈতিক অধিকার। তাই তো আন্দোলনের প্রতিপাদ্য বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ জাতীয় পতাকা ওড়াচ্ছেন, কেউ আবার জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রচিত গানে সুর তুলছেন। বড় পর্দায় চালানো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সংগ্রাম আর স্বৈরাচারের নৃশংসতার চিত্র। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয়। এবারও বিজয় নিয়ে ঘরে ফিরতে চায় ছাত্র জনতা। এটা একদম সঠিক কর্মসূচি, এটা সাপোর্ট করা। যতক্ষণ না পর্যন্ত ইনশাল্লাহ দাবি আমাদের মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। সমস্ত লীগ এই বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের একমাত্র দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় শাহবাগ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিকেলে গণজমায়েতের ঘোষণা দেন। তুলে ধরেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ দলের নেতাদের শাস্তি নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের দাবি। আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধর দাবিতে সারা দেশে কর্মসূচি চলবে বলে জানায় ছাত্র জনতা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি গতকাল শুরু হয়েছিল সেটা কিন্তু আজকেও চলছে। অর্থাৎ শনিবার সকাল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ এই শাহবাগে একত্রিত হয়েছেন এবং তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটি রয়েছে সেটি সংশোধন করে 16 বছরের ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা সেই আওয়ামী লীগের বিচার যেটি রয়েছে সেটি সম্পন্ন করতে হবে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং তারা আরো বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে গত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে গুম, খুন এবং অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ সেটি করেছে। সুতরাং সরকারের নির্বাহী আদেশের পাশাপাশি বিচারের মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধের প্রক্রিয়া সেটি কিন্তু করা সম্ভব, এমনটি বলছেন যে আজকের যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আছেন তারা।
এবং তারা বলছেন যে দেশের সব রাজনৈতিক দল এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছেন এবং ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে আগামীতেও কোন সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে ব্যাপারেও আসলে এই ধরনের দলকে নিষিদ্ধের মাধ্যমে যেন দৃষ্টান্ত স্থাপন করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। এদিকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে বলে প্রত্যাশার কথা জানান নাহিদ ইসলাম। শেখ মুজিবুর রহমানের করা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। সময় সংবাদে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে একই স্থানে মালামাল ও যাত্রীবাহী দুটি ট্রেনের বগি লাইনচ্যুত। উদ্ধারের পর ঢাকার সঙ্গে স্বাভাবিক চট্টগ্রাম সিলেটের রেল যোগাযোগ। বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হবে বিএনপি তারুণ্যের উৎসব। এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে সমাবেশ শুরু হবে কিছুক্ষণ পরেই। এখন থেকে নানা জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সে পলো গ্রাউন্ড মাঠে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে বিভাগের যে 11টি যে উপজেলাটি যে জেলা রয়েছে, বিশেষ করে 3 পার্বত্য জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং সব জায়গা থেকে নেতাকর্মীরা এসে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন। এটা মূলত তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা এবং তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য মূলত এই সমাবেশ। আমার বাম পাশে কিন্তু বিশাল সমাবেশের মাঠ রয়েছে, সেখান থেকে এখানে স্লোগানে মুখর করে রাখছেন নেতাকর্মী, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। আপনাকে জানি এই যে আজকে যে তারুণ্যের সমাবেশ, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে রাজনীতি সম্পৃক্ত করা। তারা বলছে গত 15 বছরের তরুণরা কিন্তু গত 15 বছর তারা ভোট দিতে পারেনি, সে তরুণদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং যে 1 কোটির বেশি যে ভোটার রয়েছে সে 1 কোটির বেশি যে ভোটার, তারা যে আগামীতে ভোটার নিশ্চিত করবে, সেটি ভোট দিতে হবে সেটি নিশ্চিত করা এবং আগামীতে যে নতুন বাংলাদেশ হবে সে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং যে সামাজিক অর্থনৈতিক এবং যে শিল্পায়ন বিনিয়োগে তরুণ সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি সামনে রেখে কিন্তু এই মহাসমাবেশের অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে ফখরুল ইসলাম এবং যে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা কিন্তু থাকবেন এবং তারা বলছে অন্ততপক্ষে 11টি উপজেলা থেকে অন্ততপক্ষে 5 লাখের বেশি তরুণদেরকে এই সমাবেশে আনবেন এবং তাদের মূল মেসেজ থাকবে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদেরকে সম্পৃক্ত করা, অর্থাৎ এই বিএনপি দলটাকে তরুণ নির্ভর করা, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনকে ছাত্র দল, যুব দল এবং শিশু দল, তাদেরকে যে আগামী বাংলাদেশে তাদেরকে সম্পৃক্ত করে এই বিএনপি এগিয়ে যাবে, সেটাই থাকবে এই আজকে সমাবেশের মূল মেসেজ। এই ছিল আমার কাছে সর্বশেষ। মে মাসের শুরুতে তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়তে
বাড়তে পারে এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এ অবস্থায় শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকের। সাইফুল রুদ্র রিপোর্ট। গরম আর রোদের প্রখরতা যেমনই থাকুক, খেটে খাওয়া মানুষের জীবন প্রবাহ থেমে থাকে না। তাই তো তাপপ্রবাহ থেকে বাঁচতে গাছের ছায়াতলে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় বাড়ছে গরমের তীব্রতা। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যায় 41 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ডায়রিয়া হয়ে গেছে, আমার তো হয়ে গেছে ডায়রিয়া। 4 দিন থেকে যে গরমটা পড়ছে, গরমে লোকজন বাড়াচ্ছে না, রোডের তো ফাঁকা রাস্তাঘাট। ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আগামী দুদিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম, তবে সোম বা মঙ্গলবার উষ্ণতা ছাপিয়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদের। এই তাপপ্রবাহ আমরা আরও 2 থেকে 3 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই 11 তারিখ পর 12 তারিখ থেকে আমাদের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে বৃষ্টি, সেটা বর্ষাকালে বৃষ্টির মতো সেরকম দিনব্যাপী আশা করা যাবে না। তাপপ্রবাহ থাকবে আরও 2 থেকে 3 দিন। 40 টাচ করলে তো আমরা এটাকে সিভিয়ার বলে থাকি। অন্যদিকে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বয়োবৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের বেলায় নিতে হবে বাড়তি যত্ন। চেষ্টা করতে হবে যে ওদেরকে ফিডিংটা ঠিক মতো মেনটেন করতে, হাইড্রেশনটা ভালো মতো মেনটেন করতে। একদম নিউনেট যারা, তাদেরকে নিয়ম করে টাইম মতো ব্রেস্ট ফিডিং করানো। তার থেকে বড় যেসব বাচ্চা আছে চেষ্টা করতে হবে যেন গরম থেকে একটু দূরে রাখা যায়। বাইরে কম যাওয়া, গেলে ছাতা ব্যবহার করা, পানিও রাখা, যেন একটু পরপর পানি বা কিছু খেতে পারে। শুষ্ক আবহাওয়ায় বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। তাপপ্রবাহের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী শবনম নিবিড়। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 2-1 দিন ধরে রাজধানীতে বেশ গরম বেড়েই চলেছে। আজ শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মানুষজন বাসা থেকে খুব কম বের হওয়ার চেষ্টা করছেন। সেটি মূলত এই গরমের যে তীব্র তাপদাহ রয়েছে এটি থেকে বাঁচার জন্যই। এবং আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে একটু কম বেশি হতে পারে। আবহাওয়া অফিস বলছে গতকাল দুপুর 2টা থেকে আজ সহ আগামী 2 দিন তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে এবং 2 দিন পর বৃষ্টি হওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এই 2 দিনের মধ্যে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা বেড়েই যাবে এবং মূলত 39-40-40-এর মধ্যে বা 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই গরম থাকবে এবং রাজধানীর তাপমাত্রাও সরকারি ছুটির দিন থাকায় আজকের দিনে মানুষ বেশ কম দেখা যাচ্ছে এবং মানুষ রাজধানীতে তীব্র গরমে প্রায় চরমভাবে বিপর্যস্ত এখানকার রাজধানীর মানুষজন। তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আর এই বর্তমানে আমি আছি আগারগাঁওয়ে, বেশ কম মানুষজন দেখা যাচ্ছে। পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে জখম ও আঘাতের চিহ্ন থাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে নেওয়া হয়েছে থানায়। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার তোরাবালি মসজিদের পাশের 649 নম্বর এই বাড়িতে ঘটে মর্মান্তিক ঘটনা। শুক্রবার রাত 9টার দিকে বাড়ির 2য় তলার B1 ফ্ল্যাট থেকে উদ্ধারজনরা বলেন শত্রুতা সৃষ্টি হয় এমন মানুষ নন তারা। তাদের মরদেহ উদ্ধারের ঘটনায় হতবাক সবাই। ওনারা লোক ভালো ছিল আর কি। ওনারা 2 বোন তো থাকতেন এখানে? হ্যাঁ, 2 বোন আর 2 মেয়ে। আচ্ছা, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। ভিতরে ঢুকে দেখলাম যে মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে, মানে 4-5 হাত ডিফারেন্স। আমরা অফিস কলিগ, উনি পাশে একটা টেবিল, আমি এই টেবিলে, এরকম চাকরি করছি। তো শুনে পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে। তবে পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি। ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল,
হাতের বালা সব ঠিক ছিল। এটা এখনই কিছু বলা যাচ্ছে না যে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটছে। হতে পারে পারিবারিক বা অন্য কোনো বিষয় থাকতে পারে, আমরা একটু খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কয়েক ঘন্টার ব্যবধানে একই স্থানে মালামাল ও যাত্রীবাহী দুটি ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। সকালে বগিগুলো উদ্ধারের পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। এদিকে ফরিদপুরের ভাঙা জংশনের লাইনচ্যুত হওয়া একটি ট্রেনের বগিও উদ্ধার করেছেন রেলকর্মীরা। গন্তব্যে পৌঁছানোর আগেই বিকট শব্দ। ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শুক্রবার রাত 10:15টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের মাঝখানের বগি লাইনচ্যুত হয়। ডাউন লাইনে ছিটকে পড়ে বগি। খবর পেয়ে স্টেশন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ও জিআরপি পুলিশ সদস্যরা যান ঘটনাস্থলে। দুর্ঘটনার 8 ঘন্টা পর ভোর 5:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন মেরামতের আধা ঘন্টার ব্যবধানে একই স্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের দুটি বগি। পরে 1 ঘন্টা চেষ্টায় বগিটির চাকা উদ্ধার করা হয়। বগি একেবারে তার মূল ট্র্যাক থেকে ছুটে একটা বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এতে করে পাশের যে চট্টগ্রামমুখী লেন ট্রেনের সেটার উপরে এসে পড়ে। ঘটনাস্থলে এখানে স্থানীয় লোকজনও আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। একই রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ফরিদপুরের ভাঙা জংশন এলাকায় লাইন থেকে বিচ্যুত হয়। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুটি এক লাইন থেকে অন্য লাইনের উপর চলে যায়। এতে ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশের রফতানিমুখী শিল্প খাত। এরই মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে। এমন দাবি করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সংকট মোকাবেলার তাগিদ দিচ্ছেন তারা। প্রয়োজনে এলএনজি আমদানি বাড়িয়ে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 psi, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0, 1.5 to 2 psi থাকে। ট্যারিফের যে চ্যালেঞ্জটা আছে এটা সবার, কম আর বেশি, কিন্তু এই যে আভ্যন্তরীণ গ্যাসের সমস্যা কিন্তু সবার না, সেটা বাংলাদেশের সমস্যা। গত মাসে আমাদের এক্সপোর্ট মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই মাস থেকে 5 to 10% কমে যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। বিদ্যুৎ গ্যাস ইস্যুর কারণে 35% প্রোডাকশন ইমিডিয়েটলি ড্রপ। মেটেরিয়াল নানাভাবে এখন ওয়েস্টেড হচ্ছে। এই ধরনের কস্ট কে আমাদেরকে রিকভার করে দিবে? এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা একটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভারতের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না, সেহেতু আমার শিপমেন্টটা ডিলে কবে ভাবো, সেটা কোনো অনিশ্চয়তা, কোনো নিশ্চয়তা নেই। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। 2 কার্গো বা 3 কার্গো বাড়তি এলএনজি আপনাকে আনতে হবে, এটা জানেন। ফরেন কারেন্সি রিজার্ভ যেহেতু ঠিক ছিল, কেন আমরা আনলাম না? অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।
ঢাকা। বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কিছুই জানায়নি ভারত, তবে এর আগে পাঞ্জাব, জম্মু, রাজস্থান সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে দেশটি। পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে ভারতের পাওয়ার গ্রিডের 70% নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঝেলাম জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে ভারত। শনিবার রাতে হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিতেও। বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল। ডনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত আদমপুর থেকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার 5টি পড়েছে ভারতের অমৃতসরে। এর জেরে অপারেশন বুনিয়ান আন মারসুস অভিযান শুরু করেছে ইসলামাবাদ, যদিও নয়াদিল্লি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, দেশটির 36টি স্থানে প্রায় 300 থেকে 400 ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান, যার মধ্যে অনেকগুলোই প্রতিহত করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের হামলায় একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু, পাঠানকোট, সাম্বা ও জয়সলমের সহ বিভিন্ন জায়গায়। হামলার কারণে সীমান্তের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংঘাতময় পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর 3 প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2 দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রেসিডেন্ট ট্রাম্প চান 2 দেশ উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে। লাইসা জান্নাত, সময় সংবাদ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন। এই মুহূর্তে মেরিন ড্রাইভের ইনানি ড্রাইভে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভে প্রথমবারের মতো আয়োজিত হলো ট্রায়াথলন, যেখানে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক প্রতিযোগী। আমরা সকাল 6:30টার দিকে আসলে দেখতে পেয়েছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের যে রেজুখাল রয়েছে, সেই রেজুখালে যারা প্রতিযোগী ছিলেন তারা প্রতিযোগীরা সবাই যে রেজুখাল রয়েছে সেই রেজুখালে প্রথমে সাঁতার প্রতিযোগিতা, সেই সাঁতারে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক। সেখানে প্রথমে 750 মিটার যে দূরত্বের সাঁতার ছিল, সেই সাঁতারে প্রত্যেকেই পানিতে ঝাঁপ দিয়ে তারা সাঁতার কেটেছেন এবং সাঁতার কাটার সঙ্গে সঙ্গে যেহেতু 750 মিটার পথ পাড়ি দিয়েছে, এই পথ পাড়ি দিয়ে তারপর তারা পায়ে ধরে এসে তারা প্রথমে সাইকেল সংগ্রহ করে সে সাইকেলে করে কিন্তু প্রায় 20 কিলোমিটার মেরিন ড্রাইভ পথ পাড়ি দেন। যারা প্রতিযোগী ছিলেন সেখানে আমরা লক্ষ্য করেছি, যেমন দেশীয় সারা দেশ থেকে যেমন প্রতিযোগীরা অংশ নিয়েছেন, ঠিক তেমনি নারী এবং বিদেশিরা অংশ নিয়েছেন। সাঁতার থেকে প্রায় 20 কিলোমিটার যে সাইকেলিং, সেই সাইকেলিং শেষ করে কিন্তু আবার পুনরায় 5 কিলোমিটার দৌড় ছিল। এই 3টি পর্ব পার হয়ে কিন্তু যারা প্রতিযোগী ছিলেন তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তারা দৌড় শেষ করেই কিন্তু প্রতিযোগিতা শেষ করেছেন। আমরা যারা আয়োজক ছিল তাদের সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এই আয়োজনটি হয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে যিনি আয়রনম্যান খ্যাত, বিশ্বের বিভিন্ন দেশে আসলে ট্রায়াথলনে অংশ নেন, তেমনই একজন প্রতিযোগী যাকে বলা হয় আয়রনম্যান আরাফাত। তিনি 1 ঘন্টা 15 মিনিটে তিনি তার যে সফলতা সেটি অর্জন করেছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলেছে, দীর্ঘ মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভে যে আয়োজনটি হয়েছে সেটির জন্য তারা বেশ খুশি। তবে তীব্র গরমের মাঝে তাদের যে কষ্টসাধ্য মানে অনেকটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এই যে যারা আয়োজক রয়েছে তারা বলছে মূলত পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এই ধরনের আয়োজনগুলো তারা করছেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের ইনানিতে।
শেষ পর্যন্ত পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত না হয় দেশে ফিরছেন পাকিস্তানে আটকে পড়া ক্রিকেটার নাহিদ রানা আর রিশাদ হোসেন সহ 2 বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। শনিবার বাংলাদেশ সময় সকাল 12:30টায় দুবাই থেকে রওনা দেবেন তারা। বিকেল 5:20 বাংলাদেশে অবতরণ করার কথা তাদের বহন করা বিমানটি। এর আগে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে গিয়ে আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে নেওয়া হয়েছে দুবাইয়ে। প্রথমে পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 24 ঘন্টা না পেরোতেই আমিরাত ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান ছাত্র জনতার। আজ সারা দেশে গণজামায়াত কর্মসূচি ঘোষণা হাসনাতের। দাবি আদায়ে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদের। সারা দেশে গ্রীষ্মের দাপট, আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস। খরতাপে রাঙামাটিতে শুকিয়েছে পাহাড়ি এলাকার ছড়া, পানি সংকটে ভোগান্তি চরমে। এবং রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার, শরীরে জখম ও আঘাতের চিহ্ন। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের, দারোয়ান আটক। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।